आकाशवाणी खबर पढ़ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। অষ্টাদশ লোকসভার অধিবেশনের প্রথম দিনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। সরকার চালানোর জন্য সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হলেও দেশ চালানোর ক্ষেত্রে ঐক্যমত্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। জগৎ প্রকাশ নাড্ডা রাজ্যসভার নেতা নির্বাচিত হয়েছেন। খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা এবং মজুতদারি ও কালোবাজারি বন্ধে কেন্দ্র গমের মজুতের উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। সিবিআইয়ের বিশেষ দল আজ বিহার পুলিশের হাত থেকে নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের তদন্তভার হাতে নিয়েছে। বিধায়ক কাউন্সিলরদের মতো জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরা বেআইনিভাবে টাকা তোলায় নাগরিকরা পুরো পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। টি-20 বিশ্বকাপ ক্রিকেটে সুপার 8 পর্বের ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য 206 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছে বিস্তারিত খবরে। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনে নবনির্বাচিত বেশ কিছু সাংসদ আজ শপথ নেন। লোকসভার নেতা হিসেবে সর্বপ্রথম শপথ গ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অধ্যক্ষ প্রতিম ভর্তৃহরি মহতাব শ্রী মোদীকে শপথ বাক্য পাঠ করেন। এরপর লোকসভার অধ্যক্ষের নির্বাচন না হওয়া পর্যন্ত শ্রী মহতাবকে যে চেয়ারপারসনরা সহায়তা করবেন তারা শপথ নেন। বিজেপি সাংসদ রাধামোহন সিং এবং ফগ্গন সিং কুলাস্তে চেয়ারপারসন প্যানেলের সদস্য হিসেবে শপথ নেন। তবে কংগ্রেস সাংসদ কে সুরেশ, ডিএমকে সাংসদ টি.আর. বালু এবং তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন হিসেবে শপথ নিতে অস্বীকার করেন। পরে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গড়করি, শিবরাজ সিং চৌহান, মনোহর লাল, পীযূষ গোয়েল, জিতন রাম মাঝি, রাজীব রঞ্জন ওরফে লাল্লান সিং, ডক্টর বীরেন্দ্র কুমার, কিরেন রিজিজু, চিরাগ পাসওয়ান, জ্যোতিরাদিত্য সিন্ধ্যা, অন্নপূর্ণা দেবী এবং অন্যান্যরা শপথ নেন। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বাংলায়, এইচ.ডি. কুমার স্বামী প্রহ্লাদ কন্নড় এবং জুয়েল ওরাও ধর্মেন্দ্র প্রধান ওড়িয়া ভাষায় শপথ গ্রহণ করেন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অসমিয়া, কে রামমোহন নাইডু ও জি কিষাণ রেড্ডি তেলুগু, সি.আর. পাতিল গুজরাটি, প্রতাপ রাও যাদব মারাঠি, ডক্টর জিতেন্দ্র সিং ডোগরি এবং দুর্গা দাস উইকে সংস্কৃত ভাষায় শপথ নেন। কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ গ্রহণের পর অন্য সাংসদরা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নামের অক্ষরের অগ্রাধিকারের ভিত্তিতে শপথ নিয়েছেন। তবে অমিত শাহ যখন শপথ নেন বিরোধীরা সংবিধানের কপি তুলে ধরেন এবং ধর্মেন্দ্র প্রধান যখন শপথ নেন বিরোধীরা নিট বলে স্লোগান দেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, ভারতের বিবিধ ভাষা ও সংস্কৃতির প্রদর্শনী আজ ধরা পড়ে সংসদে। হিন্দি ও ইংরেজি ভাষার সঙ্গে নিজেদের মাতৃভাষাতেও শপথ নেন একাধিক সদস্য। এছাড়াও তারা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে আসেন। সকলের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শাসক ও বিরোধী শিবিরের সাংসদরা নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। বিজয়নগরমের সাংসদ এ কালীশেট্টি বাইসাইকেলে সংসদ ভবনে আসেন। আগামীকালও শপথ গ্রহণ চলবে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সংবিধানের উপর আক্রমণ চালাচ্ছেন, তা কখনো গ্রহণযোগ্য নয়। কোনো শক্তি ভারতের সংবিধানকে স্পর্শ করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। কেরালা ওয়েনার আসনে জয়ী রাহুল গান্ধীর ইস্তফাপত্র সংসদে গৃহীত হয়েছে। ওই আসনে উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবিধান রক্ষার দাবি জানান। এদিকে নিয়ম ভেঙে ভর্তৃহরি মহতাবকে প্রোটেম স্পিকার করা হয়েছে বলে বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ এবং নতুন অধ্যক্ষ নির্বাচনের সহায়তার জন্য শ্রী মহতাবকে অধ্যক্ষ প্রতিম নির্বাচন করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, সরকার চালানোর জন্য সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন, কিন্তু দেশ চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঐক্যমত্য। অষ্টাদশ লোকসভার অধিবেশন সূচনার প্রাক্কালে সংসদের বাইরে শ্রী মোদী সাংবাদিকদের বলেন, তৃতীয়বার তার সরকারকে দেশের সেবা করার সুযোগ দেওয়ার জন্য জনসাধারণের কাছে তিনি কৃতজ্ঞ। বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে তার সরকার প্রত্যেককে সঙ্গে নিয়ে কাজ করবে। তার সরকার চায় প্রত্যেককে একসঙ্গে নিয়ে এবং সংবিধানের পবিত্রতা বজায় রেখে দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে। গণতন্ত্রের সম্মান বজায় রেখে বিরোধীরা সুষ্ঠুভাবে সরকার চালাতে উপযুক্ত পদক্ষেপ নেবেন। দারিদ্র্য দূরীকরণ সরকারের অন্যতম লক্ষ্য। মানুষ স্লোগান নয়, কাজ চান বলেও শ্রী মোদী উল্লেখ করেন। विकसित भारत के हमारे संकल्प को पूरा करने के लिए हम सबका दायित्व है। हम मिलकर के उस दायित्व को निभाएंगे। जनता का विश्वास हम और मजबूत करेंगे। 25 करोड़ नागरिकों का गरीबी से बाहर निकलना एक नया विश्वास पैदा करता है कि हम भारत को गरीबी से मुक्त करने में बहुत जल्द सफलता प्राप्त कर सकते हैं। हमारे देश के लोग 140 करोड़ नागरिक परिश्रम करने में कोई कमी नहीं रखते। हम उनको ज्यादा से ज्यादा अवसर जुटाएं और हमारा ये सदन वो एक संकल्प का सदन बने। हमारी 18वीं लोकसभा संकल्पों से भरी हुई हो ताकि सामान्य मानवी के सपने साकार हो। মল্লিকার্জুন খাড়গে সরকারের বিরুদ্ধে সংবিধানকে অমান্য করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে তা মেনে চলার আহ্বান জানান। जनता हमारे साथ थी, लेकिन मोदी जी संविधान को तोड़ने की कोशिश किए। इसीलिए आज सभी पार्टी के नेता लोग एक होकर ये जो प्रोटेस्ट कर रहे हैं, यानी हर नॉर्म्स को तोड़ रहे हैं। इसीलिए आज हम ये दिखाना चाहते हैं, भाई मोदी जी आप संविधान के तहत चलिए।
কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা রাজ্যসভার নেতা নির্বাচিত হয়েছেন। তিনি পীযূষ গোয়েলের স্থলাভিষিক্ত হলেন। শ্রী গোয়েল উত্তর মুম্বাই থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন। নাড্ডাকে বিজেপি এবছর ফেব্রুয়ারিতে গুজরাট থেকে রাজ্যসভায় নির্বাচিত করে। খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা এবং মজুতদারি ও কালোবাজারি বন্ধে কেন্দ্র গমের মজুতের উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ব্যবসায়ী, পাইকারি ও খুচরো বিক্রেতা, বিগ চেন রিটেইলার এবং প্রক্রিয়াকরণের সম্পর্কিতদের ক্ষেত্রে তা বলবৎ হবে। খাদ্য ও গণবন্টন দপ্তর সচিব সঞ্জীব চোপড়া আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, ব্যবসায়ী ও পাইকারি বিক্রেতারা 3000 টন পর্যন্ত গম মজুত করতে পারবেন। খুচরো বিক্রেতাদের ক্ষেত্রে এই পরিমাণ হবে 10 টন। বিগ চেন রিটেইলাররা প্রত্যেক আউটলেটের জন্য 10 টন করে এবং তাদের ডিপোয় 3 টন করে গম মজুত রাখতে পারবে। 2025-এর 31শে মার্চ পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে বলে শ্রী চোপড়া জানান। তিনি আরো বলেন, গমের দাম যাতে স্থিতিশীল থাকে তা সুনিশ্চিত করতে সরকার প্রয়োজন মাফিক মজুত ভান্ডার পর্যালোচনা করে দেখবে। দেশে গমের ঘাটতি দেখা গিয়েছে। সংবাদ মাধ্যমের একাংশের প্রকাশিত এই ধরনের খবর খাদ্য সচিব খারিজ করে দেন। সিবিআইয়ের বিশেষ দল আজ বিহার পুলিশের হাত থেকে নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের তদন্তভার হাতে নিয়েছে। নতুন দিল্লি থেকে আজ সকালে ওই দলটি পাটনায় গিয়ে পৌঁছয়। বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা ইওইউ এতদিন এ ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছিল। প্রশ্নপত্র ফাঁসের ইঙ্গিত মেলার পর তারা বিশেষ তদন্তকারী দল গঠন করে। সিবিআই দলটি পাটনায় প্রথমে ইওইউ এর সদর দপ্তর, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বিহারের স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই সংক্রান্ত সমস্ত বিষয়ে তদারকি ও তদন্তের অনুমতি দিয়েছে। সিবিআই পাটনা শাস্ত্রীনগর থানায় পরীক্ষার অনিয়মের অভিযোগ সংক্রান্ত যেসব মামলা দায়ের হয়েছে সেগুলো খতিয়ে দেখবে। আকাশবাণী পাটনা সংবাদদাতা জানাচ্ছেন, ইওইউ ইতিমধ্যেই প্রশ্ন ফাঁস মামলায় কেলেঙ্কারির মূল চক্রী সহ 15 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে। ডাক্তারি সর্বভারতীয় স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষায় নিটে অনিয়ম এবং দুর্নীতির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাক্তারি ভর্তির পরীক্ষা নেওয়ার দায়িত্ব রাজ্যগুলির হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে লেখা আজ এক চিঠিতে তিনি দাবি করেন, নিটের মতো সম্পূর্ণ কেন্দ্রীয় বন্দোবস্তে রাজ্যগুলির কোনো অধিকার থাকছে না। এই ব্যবস্থায় দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘিত হচ্ছে। তাই নিটের মাধ্যমে দেশের মেডিকেল কলেজগুলির ভর্তির বর্তমান বন্দোবস্ত বাতিল করে পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার তিনি আর্জি জানিয়েছেন। চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 2017 সালে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে মেডিকেল কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া চলত। ডাক্তারি স্নাতক স্তরে ভর্তির পরীক্ষা নিট ইউজিতে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সিবিআইয়ের একটি দল আজ গুজরাটের গোধরায় পৌঁছেছে। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, গত 5 মে নিট অনুষ্ঠিত হওয়ার 3 দিন পর গোধরার একটি পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগে এফআইআর দায়ের হয়। কমপক্ষে 30 জন পড়ুয়াকে উত্তর লিখতে সাহায্য করার অভিযোগে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিহারের নতুন 3টি ফৌজদারি আইন বাস্তবায়নের জন্য তদন্তকারী আধিকারিক আইও স্তরের 26,000 পুলিশ আধিকারিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পুলিশের বরিষ্ঠ আধিকারিক তথা রাজ্য পুলিশ একাডেমির ডিরেক্টর ভৃগু শ্রীনিবাসন জানিয়েছেন, ফৌজদারি বিচার ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় সুরক্ষা অধিনিয়মে বাস্তবায়নে বিহার পুলিশ সম্পূর্ণরূপে প্রস্তুত। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের উপর দিল্লি হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে করা আবেদনের শুনানি বুধবার পর্যন্ত স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি SVN ভাট্টির বেঞ্চ আজ জানিয়েছেন, এই সময়ের মধ্যে ইডির দায়ের করা মামলায় দিল্লি হাইকোর্ট চূড়ান্ত রায় দেবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার দিল্লির রাউস এভিনিউ আদালত কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে। শুক্রবার সকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির আবেদনে সাড়া দিয়ে জামিন স্থগিত রাখে দিল্লি হাইকোর্ট। বিচারপতি সুধীর কুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুধেজার অবকাশকালীন বেঞ্চ জানিয়েছে, 2-3 দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরে শীর্ষ আদালতের দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী। বিজেপি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে এ রাজ্যে নজরদারি চালানোর আর্জি জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য মুখপাত্র সমীর ভট্টাচার্য বলেন, প্রশ্নপত্র ফাঁসের চক্রে বিভিন্ন দেশে বিভিন্নভাবে বিভিন্ন নামে সক্রিয়। তাই আগামী দিনে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পুনরাবৃত্তি রোধে শুধুমাত্র বিশেষ কয়েকটি ক্ষেত্রে নয়, সব রাজ্যে নজরদারি বাড়াতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিধায়ক কাউন্সিলরদের মতো এক শ্রেণীর জনপ্রতিনিধি সরকারি আধিকারিকরা বেআইনিভাবে টাকা তোলায় বিভিন্ন পুরসভা ও পুর নিগমের নাগরিকরা সাধারণ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। বিভিন্ন পুর পরিষেবার কাজের মান নিয়ে তিনি আজ নবান্ন সভালগ্ন সভাঘরে পুরসভা পুর নিগমের চেয়ারম্যান, মেয়র, আধিকারিক, পুরমন্ত্রী, সচিব ও পুলিশের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। সেখানে বিভিন্ন পুরসভার কাজ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, এদের জন্য জমি সহ বিভিন্ন সরকারি সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে, সরকারের সুনাম নষ্ট হচ্ছে। সঠিক সময়ে জঞ্জাল সাফাই, আলো, রাস্তা, পানীয় জল সরবরাহের পরিবর্তে চারিদিকে বেআইনি নির্মাণ জবরদখলে ভরে গিয়েছে বলে তিনি জানান। এদিকে এই বৈঠকের পরই সরিয়ে দেওয়া হয় পুর সচিব সঞ্জয় বানসালকে। পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রধান সচিব করা হয়েছে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ কুমারকে।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে আজ টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য 206 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। অস্ট্রেলিয়া টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে তারা 5 উইকেটে 205 রান করে। শেষ পাওয়া খবরে অস্ট্রেলিয়া 1 ওভারে কোনো উইকেট না হারিয়ে 6 রান করেছে। আজকের ম্যাচ জিতলেই সেমিফাইনালে চলে যাবে ভারত। দক্ষিণ আফ্রিকা টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে অ্যান্টিগুয়া সুপার 8-এর বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকা 3 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শেষ 4-এ পৌঁছয়। খবর এখনকার মতো এ পর্যন্ত।